বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ও আহতদের অবস্থা কেমন ছিল এবং তাদেরকে কিভাবে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছিল তার বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক মেজর অবসরপ্রাপ্ত ডাক্তার হাফিজুল ইসলাম। সাক্ষাৎকার গ্রহণ করেছেন নাজবুল ইসলাম মণ্ডল। আমি জীবনের এই পর্যায়ে এসে উপলব্ধি করলাম, আমি যে এরিয়াতে বসবাস করি, উত্তরা এরিয়া 7 নম্বর সেক্টরে আমার বাসা, তার পাশে এই হাসপাতাল। আমার যে মানুষরা, যারা আমার প্রতিবেশী, যারা আমার আশেপাশে থাকে, তাদের জন্যে সত্যিকার অর্থে কিছু করে যাওয়া। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে এইরকম একটা ক্রান্তিকালীন সময়ে আমি সত্যিকার অর্থে মানুষের পাশে দাঁড়াতে পেরেছি। একটা চ্যালেঞ্জিং দিন ছিল। এই দিনই প্রথম আমরা আন্দোলন সংগ্রামে আহত নিহত রোগীদের গ্রহণ করি। আমরা কেউই এই দিনটার জন্যে মানসিকভাবে এবং পেশাগতভাবে তৈরি ছিলাম না। বেলা আনুমানিক 11টার সময় প্রথম সংবাদ পাই। আপনারা জানেন আমাদের এই অফিসটা 7 তলায়, আমাদের ইমার্জেন্সিটা 20 তলায়। সেখানে যাওয়ার পর আমি প্রথম একটা বলবো, এটা এক ধরনের যুদ্ধ ছিল, যুদ্ধাহত মৃতদেহ গ্রহণ করি। এটা ছিল আসিফ আনোয়ারের, নর্দার্ন ইউনিভার্সিটির স্টুডেন্ট, এবং সাথে আরও 3টা গুলিবিদ্ধ ছাত্রকে দেখি। দেখার সঙ্গে সঙ্গে আমার মনে হয় এই দিনটি অন্য অন্য দিনের থেকে সম্পূর্ণ আলাদা একটা দিন হিসাবে আমাদের কাছে আসছে, ভয়ঙ্কর একটা দিন হিসাবে আমাদের কাছে আসছে। আপনাদের যে আসলে একজন ডাক্তার হিসেবে যে আপনি পেশাগত দায়িত্ব, এই দায়িত্বের বাইরে যে কি কি উপকার করেছেন ওই দিন মনে হয় আপনার কাছে? শুধু আমি না, আমার এই হাসপাতালে যে ডাক্তার, নার্স এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারী আছে, তাদের সবার পেশাগত জীবনে এটা ছিল সত্যিকার অর্থে একটা চ্যালেঞ্জিং দিন। কারণ যে সমস্ত সময়ে প্রাকৃতিক দুর্যোগ আমাদের জীবনে আসে, তখন এক ধরনের পরিস্থিতির উদ্ভব হয়। আর আন্দোলন সংগ্রামের ভিতরে কাজ করা, একদিকে নিরাপত্তা বাহিনীর চাপ, অন্যদিকে মানুষের জীবন বাঁচানোর তাগিদ, সত্যিকার অর্থে এই দিন আমাদের কাছে একটা বড় ধরনের চ্যালেঞ্জ হিসাবে ধরা দিয়েছিল। আমরা ওই দিন বেলা 11:30 থেকে 4:30 পর্যন্ত মূল রুগীদের ঢল দেখতে পাই। আনুমানিক 300-র উপরে রুগী ওই দিন চিকিৎসা গ্রহণ করে। সেই হিসাবে আমরা দেখেছি প্রতি মিনিটে একটা রুগীকে আমাদেরকে চিকিৎসা সেবা প্রদান করতে হয়েছে, এবং এই রুগীগুলোর ভিতরে কেউ কেউ ছিল গুরুতর আহত, যারা মৃত্যুর সঙ্গে তখন লড়ছিল। কেউ কেউ এমন একটা অবস্থায় ছিল যে কিছুক্ষণের ভিতরে মৃত্যুবরণ করবে। কারো কারো ক্ষেত্রে 5 ব্যাগ পর্যন্ত রক্ত সেদিন আমাদেরকে দিতে হচ্ছে, যেটা সত্যিকার অর্থে পেশাগত একটা বড় ধরনের চ্যালেঞ্জ হিসাবে আমাদের কাছে ধরা পড়ছে। দিন বড় ধরনের কোনো প্রশাসনিক চাপ আমাদের ছিল না। প্রথম দিন বলতে বোঝাচ্ছে আমি 18ই জুলাই, এই দিনই বড় ধরনের রুগীর ঢল নেমেছিল এই হাসপাতালে। 18 এবং 19 জুলাই চিকিৎসা দেওয়ার পর 20 তারিখ থেকে বিশেষত নিরাপত্তা বাহিনীর বিভিন্ন ধরনের চাপ আমরা উপলব্ধি করতে থাকি। আমাদের স্টাফরা, ডাক্তাররা, নার্সরা একসময় আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। চিকিৎসা দেওয়ার ফলে আমরা আবার কোনো মামলা মকদ্দমার ভিতরে জড়িয়ে না পড়ি। এটা ছিল পেশাগত জীবনের একটা চ্যালেঞ্জ, কারণ আমরা মনে করি মানুষের জীবন রক্ষাকারী চিকিৎসা দল মত নির্বিশেষে সবার পাওয়ার একটা অধিকার আছে। যারাই গুলিবিদ্ধ অবস্থায় হোক, আহত অবস্থায় হোক আমাদের কাছে এসেছে, তাদের সঙ্গে আমাদের পরিচয় ছিল। তারা সেবা প্রত্যাশী, তারা আহত, আমরা চিকিৎসা সেবা প্রদানকারী, আমরা তাদেরকে সেভাবেই চিকিৎসা প্রদান করেছি। স্যার, রোগের ধরনগুলো কেমন ছিল ওই দিন যে রোগীরা আসছিল? অধিকাংশ রোগী ছিল গুলিবিদ্ধ। আমরা সাধারণত ধারণা করি এই ধরনের ছাত্র জনতার উপরে পুলিশ যে ধরনের অস্ত্র ব্যবহার করে সেগুলো সাধারণত পিলে বা ছোট ছোট গোলার আঘাতে আহত হয়। কিন্তু ওই দিন যখন আমি দেখি বুলেটবিদ্ধ রোগীরা আসছে, তখন সত্যিকার অর্থে এটা ভয়ঙ্কর একটা চিত্র হিসাবে আমার কাছে ধরা দেয়। আমার বিগত জীবনের ইতিহাস থেকে আমি জানি বুলেটবিদ্ধ রোগী সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করে, অথবা তার শরীরে প্রচণ্ড রক্তক্ষরণ হতে থাকে। এটা সত্যিকার অর্থে একটা চ্যালেঞ্জিং জব ছিল আমাদের জন্য। বাট যে সমস্ত এক্স রে ফিল্মগুলো আমি দেখেছি, সেগুলো দেখে আমার আপাত দৃষ্টিতে মনে হয়েছে
এগুলো 7.62 মিলিমিটার রাইফেলের গুলি, কোনোটা রিভলভারের গুলি, কোনোটা পিস্তলের গুলি, সঙ্গে যে সমস্ত বন্দুকের সররা জাতীয় গুলি সেগুলোও ছিল। আতঙ্কের বিষয় ছিল যেগুলো বুলেট বিদ্ধ রোগী ছিল, কারণ এই বুলেট বিদ্ধ রোগী যদি কারো বুকে অথবা মাথায় আঘাত করে তাহলে তাৎক্ষণিক তার মৃত্যু হওয়ার একটা ঝুঁকি থাকে। এই হাসপাতালের একজন ক্লিনার থেকে শুরু করে একজন প্রফেসরের কাছে কৃতজ্ঞ চিত্তে এই বিষয়টি স্মরণ করি। এ কারণে স্মরণ করি, সেদিন কাউকে ডাকতে হয়নি, দল মত নির্বিশেষে সবাই সেদিন সত্যিকার অর্থে মানুষের জীবন রক্ষা করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল। এমনও ঘটনা ঘটেছে দুপুরে কেউ লাঞ্চও করে নাই, কিন্তু তারা নিবিড়ভাবে নাওয়া খাওয়া ভুলে চিকিৎসা প্রদান করে গেছে। তারা কন্টিনিউয়াস ব্লাড গ্রুপিং ক্রস ম্যাচিংয়ের ভিতরে ছিল। যারা স্বেচ্ছায় রক্তদাতা ছিল তারা বিভিন্ন জায়গা থেকে এসে স্বেচ্ছায় রক্ত প্রদান করেছে। আর চিকিৎসার ক্ষেত্রে এ এক অনবদ্য উদাহরণ হয়ে থাকবে আমার পেশাগত জীবনে। ৯৯ ছাত্র আন্দোলন, এরশাদের পতনের জন্য যে আন্দোলনটা হয়েছিল সেটা ছাত্র অবস্থায় দেখার সৌভাগ্য হয়েছিল। তখন পুলিশ এ ধরনের মারণাস্ত্র তো অনেক দূরের ব্যাপার, সররাগুলির ব্যবহার ক্ষেত্র বিশেষে করত। কিন্তু এবার যে ধরনের গুলি, মারাত্মক মারণাস্ত্রের গুলি ব্যবহার করা হয়েছে সেগুলো সত্যিকার অর্থেই আমাকে এক ধরনের বিস্ময়কর অনুভূতি প্রদান করেছে। কারণ যুদ্ধক্ষেত্রেও একটা নির্দিষ্ট সীমানা সবসময় মেনটেন করা হয়। যদি আমার বিপক্ষের শত্রু সেনারা গুলিবিদ্ধ হয় সেক্ষেত্রেও এক ধরনের মানবিকতা প্রদর্শন করা হয়। কিন্তু এবার যেগুলা আমরা নিজেরা গ্রহণ করেছি এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যেগুলো আমাদের চোখে এসেছে সেগুলো অত্যন্ত হৃদয় বিদারক ছিল বলে আমি মনে করি। এক পর্যায়ে শুনতে খুবই ভালো লাগছিল, মায়ের কোলে রেখে আসো, গা শিহরে ওঠার মতো কথা। এই হসপিটালকে ছাত্র জনতা এই নাম দিয়েছিল শুধুমাত্র এই জায়গায় পৌঁছাতে পারলেই বাকি ব্যবস্থাটা তারা করত। আমরা ওষুধের জন্য অপেক্ষা করি নাই, আমরা চিকিৎসকের ফির জন্য অপেক্ষা করি নাই, আমরা বলছি মানুষ আসলে তার জীবন বাঁচানোটা আমাদের একটা পবিত্র দায়িত্ব, সেটার জন্য আমরা যেন ঝাঁপিয়ে পড়ি। ওষুধগুলো আমরা এনেছি আশেপাশে বিভিন্ন ফার্মেসি থেকে বাকিতে, কারণ আমাদের নিজস্ব কোনো ফার্মেসি নেই। নিচতলা আমাদের যে ফার্মেসিটা আছে সেটি আমাদের ভাড়া দেওয়া। আমরা তাদেরকে সে ধরনের এক ধরনের বার্তা দিই, ওষুধের মূল্য পরবর্তীতে পরিশোধ করা হবে, কিন্তু ওষুধ জন্য চাহিদা মাত্র আমাদেরকে সরবরাহ করা হয়। আমাদের ফার্মেসি যে সময় এক্সস্টেড হয়ে গিয়েছে তখন আমরা পাশের যে সমস্ত ফার্মেসি আছে সে যার থেকেও ওষুধ এনে মানুষের জীবন বাঁচার জন্য যত রকমের চেষ্টা করা প্রয়োজন সেগুলো আমরা। একজন চিকিৎসক হিসাবে মানুষকে যেন মানুষ হিসাবে দেখা হয়, চিকিৎসা পাওয়ার মৌলিক অধিকার সবার আছে। দলমত নির্বিশেষে যদি কারো জীবন ঝুঁকিপূর্ণ হয় তখন যেন কেউ চিকিৎসা শেষ হওয়ার আগে তাকে আইনগত বিষয় ব্যবস্থা নেওয়ার ব্যাপারে কোনো চিন্তা না করে। এই বার্তাটা আমি রাখতে চাই এই কারণে, কারণ আমরা জীবনের একটা পর্যায়ে এখন এসে পৌঁছেছি। রাজনৈতিক সহিংসতা এদেশে থাকবেই হয়তো বা ভবিষ্যতে, কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে যেন চিকিৎসা কাজ ব্যাহত না হয় এই দিকটায় আমি সবার সজাগ দৃষ্টি রাখার জন্য অনুরোধ করব। কারণ এই সময় যে ধরনের চাপের ভিতর দিয়ে যেতে হয় সেটা একজন রোগীর জন্য যেমন ঝুঁকিপূর্ণ, একজন ডাক্তারের এক ধরনের মনস্তাত্ত্বিক চাপও তৈরি করে, সেটি কোনোভাবেই কোনো অবস্থাতেই কাম্য নয় বলে আমি মনে করি। 18 জুলাই, 19 জুলাই, 20 জুলাই, 21 জুলাই এবং পরবর্তীতে 4 এবং 5 আগস্ট সব মিলে আমাদের ডকুমেন্টেড রোগীর সংখ্যা 351 জন।